আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যখন আপনাকে সাত সমুদ্র তেরো নদী পার হওয়া লাগে, এবং যেটা আপনার পরিবার থেকে আপনাকে দূর করে দেয় একাকিত্ব জীবনে, এবং সেই দুঃখটাকে শেয়ার করার জন্য আমরা নতুন একটি প্রোগ্রাম চালু করেছি, যার নাম দিয়েছি আমরা দেশান্তরী। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে রায়হান চৌধুরী, যিনি 2022 সালে আমেরিকায় পা রেখেছেন F1 স্টুডেন্ট ভিসাতে, এবং উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন তার প্রথম দিকের যে সংগ্রাম, তার কষ্ট, তার একাকিত্ব, সেই ব্যাপারে। আসসালামু আলাইকুম রায়হান চৌধুরী, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আহ, অতিথি করার জন্য। অ্যান্ড আমি আসলে আহ, খুবই ধন্য যে আজকে অনুষ্ঠানে অতিথি হতে পেরেছি। আসলে আমরা চাচ্ছিলাম হচ্ছে যে বাংলাদেশে যারা আছেন, যারা ভবিষ্যতে বাইরে আসতে চান পড়ালেখা করতে, তাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো সেই হিসেবে যেমন আমরা যতটুকু জানি যে আপনি যখন স্টুডেন্ট হিসেবে দেশে এসেছেন, অবশ্যই আপনি কোনো না কোনো বাধা বাধা পেয়েছেন, কোনো না কোনোভাবে আপনি কষ্ট পেয়েছিলেন, কোনো না কোনোভাবে আপনি সংগ্রাম করেছেন। সেই যে অভিজ্ঞতাটাই আজকে সবার সাথে যাতে শেয়ার করতে পারেন, সেই জন্য আপনাকে জানা। এবং আপনি যেহেতু এসেছেন আমাদের প্রোগ্রামে, সেই জন্য আপনাকে আগেই সব ধন্যবাদ দিয়ে রাখছি একটা। আমার থ্যাংক প্রথম প্রশ্ন আপনার কাছে হচ্ছে, আমি যতটুকু জানি মিশিগানে প্রচণ্ড হাড় কাঁপানো শীত, সেখানে এই শীতের মতো এইরকম শীতের একটা স্টেটে আপনি যখন প্রথম এলেন, আপনার প্রথম অভিজ্ঞতাটা কি ছিল? আচ্ছা, প্রথম অভিজ্ঞতা বলতে গেলে আমাকে আসলে শুরুর জার্নিটা বলতে হবে, যে আসলে আমি আমেরিকা স্বপ্নটা কিভাবে দেখলাম। কারণ আসলে এমন একটা দেশে আমরা এখন, আমাদের আল্লাহ আমাদেরকে আসলে তৌফিক দান করছে আসার এখানে, যে এখানে সবাই স্বপ্ন দেখে। তো শুরুর গল্পটা একটু ডিফারেন্ট ছিল। আমেরিকাতে আসলে আসার মানে একটু কম একটু ছিল আমার, মানে আমার অত মানে স্বপ্ন কম দেখতাম আমি, এমন না। আমরা তিন বন্ধু ছিলাম, আমি, বিশাল আর তুহিন। তো মেইনলি আমার তিন বন্ধুই মধ্যে বিশাল স্বপ্ন দেখতে আমেরিকা আসা, আর তুহিন দেখতো কানাডা যাওয়ার। আর আমি বাংলাদেশে ভালো থাকতাম, আমার কাছে মনে হতো। বাট আমি ভেবে কখনো বাইরের দেশে স্বপ্ন দেখতাম না। তো এরকম ও দেখতো, বাট হুট করে একদিন তুহিন মানে বলছে আমি এরকম কানাডা অ্যাপ্লাই করে, তুহিন আসলে কানাডা তো হচ্ছিল না কোনো কারণে। পরে ও বললো যে একজনের কাছে দিছি ফাইল, দেখি যে স্টুডেন্ট ভিসাতে ট্রাই, মানে আমেরিকাতে হয় কিনা। তো তখন তুহিন, এটা করোনার পরে কথা বলছি আমি। তো করোনা, তো তুহিন তখন আমার বাসাতে, আমি তখন ঢাকাতে, আমি ধানমন্ডি থাকতাম, তো আমার বাসাতেই থেকে তুহিন ইন্টারভিউ গুলা দিত অথবা কথা মতো বলতো, তখন আমি দেখতাম। আর আমার অত শক্ত খুব যে লাগতো তা না, যে দেশের বাইরে সেটেল হবে এমন কোনো কিছু। এরপরে তুহিন 2021 সালে হঠাৎ চলে আসলো, যেহেতু ইন্টারভিউ দিল, ভিসা হয়ে গেল। তখন তো জানি তো ভিসা মোটামুটি ভালোই হচ্ছিল আর কি। আচ্ছা। তো চলে আসলো। এরপরে তুহিন আসার পর পরই তুহিন আমার সাথে মানে যোগাযোগ, তো অবশ্য ভালো বন্ধু, যোগাযোগ রাখতো, কথা বলতো, আমাকে অ্যাপ্লাই করতে বলতো। তো আমাকে ফলে অ্যাপ্লাই করতে বলছে, বাট আমি আসলে অ্যাপ্লাই করতাম না, কারণ ওই যে বললাম না, ইচ্ছা কম ছিল, যে সত্যি কথা যেটা। আচ্ছা। তো অ্যাপ্লাইটা বলতো, বারবার ফোন দিয়ে বলতো অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করছো। বাট আমি আমি লাস্টে যে মিথ্যা কথা বলছি, হ্যাঁ অ্যাপ্লাই করছি আমি, কিন্তু আসলে আমি অ্যাপ্লাইটা করি নাই, যে সত্যি কথা, মানে ফলের কথা বলছি আমি। তো বারবার যে বলছে। এরপরে হলো আফটার ফল আমি অ্যাপ্লাই করি, যেটা স্প্রিং 22 জন্য আর কি অ্যাপ্লাই করি। তো আহ, তখন তাকে বললাম যে অ্যাপ্লাই হয়েছে, বাট তাকে কখনোই বলি না যে ফলে অ্যাপ্লাই করি না, বাট আমি স্প্রিং অ্যাপ্লাই, তাকে সে জানে ফলে অ্যাপ্লাই করছি, কিন্তু I-20টা আমি স্প্রিং এ আসছে, ব্যাপারটা এমন। হয়তো বা আজকে পরে সে জানবে আর কি ব্যাপারটা, বাট সে সবসময় বলতো আর কি। আম, তো এরপরে আমি আপনি তো অ্যাপ্লাই আপনি করলাম। আপনি যখন অ্যাপ্লাই করলেন, যখন অ্যাপ্লাই করার পরে আপনাকে তো অবশ্যই ইউনিভার্সিটি থেকে একটা কনফার্মেশন লেটার দিল, হ্যাঁ, তারপরে আপনাকে অবশ্যই এই ভিসার জন্য দাঁড়াতে হয়েছে। ভিসাতে কিভাবে পার করলেন, মানে সংক্ষেপে আর কি, ওটার একটু যদি বলতেন হ্যাঁ, আর কি। ওটা বলবো। এরপরে তো আমি অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই করলাম। আর এরপরে হলো আমার I-20 আসলো, ফার্স্ট অফার লেটার আসে, যেটা যারা আচ্ছা। দেশের বাইরে সবাই জানে। এরপর I-20 আসলো। এরপর যে আমার যে আসলে ভিসার যে মানে প্রস্তুতি, যেটা আমি ইন্টারভিউ প্রস্তুতি, এটা আমার আসলে মানে খুবই ইন্টারেস্টিং ছিল। আমি প্রচুর প্র্যাকটিস করতাম, ঠিক আছে। বাট আমার মোটামুটি মানে ফর্মাল ড্রেস পরে রুমের মধ্যে আমি এম্বাসি ঢুকছি। আমার ভাইয়া ছিল ভিসা অফিসার, আমার ভাইয়া অনেক হেল্প করছে। সে হলো আমাকে ইন্টারভিউ নিচ্ছে, সে ভিসা অফিসার, সে আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি, মানে যাওয়া আসা এসব আর কি, মানে প্রচুর প্র্যাকটিস করতাম। বাট
আম, আমি যখন ভিসা ইন্টারভিউ দিলে খুব নার্ভাস লাগছিল। তো আমাকে আমাকে খুব বেশি কোশ্চেন করে না, আমাকে 3-4টা কোশ্চেন করেই আমাকে বলে দিছে যে তুমি মানে এলিজেবল হয়ে গেছে, ব্যাপারটা এমন, তুমি পাসপোর্টটা নিও 7 দিন পরে আর কি। বাট আমি আসলে বুঝি নাই, মানে এত এক্সাইটেড ছিলাম যে কোন কিছু জানার পর আমি বুঝি নাই, পরে আমি বলছি যে মানে সরি, আমি বুঝি নাই। তো তখন সে আমাকে রিপিট করলো, দেন তো বাইরে আসলাম। এবং আমার মনে আছে যে আমি যখন প্রথম বাইরে আসি ভিসা পেয়ে, তখন আমি মানে এত খুশি ছিলাম যে কান্না করে দিচ্ছিলাম, ব্যাপারটা এমন। ঠিক আছে, এরপরে তো অ্যাজ ইউজুয়াল আমার জার্নি, আমেরিকা জার্নি শুরু হলো। বিমানে এরপরে ওঠার আগ মুহূর্তে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? লাইক কেমন বিমানে ফিল ওঠার আগ করছিলেন? সব মুহূর্তে পরিবার চলে আমি যায়, একসাথে চলে আমি আসছেন। আসলে এটা আমার জীবনের প্রথম দেশের বাইরে, মানে এমন না যে আমি ইন্ডিয়া, অনেকে আছে না ইন্ডিয়া যায় বা নেপাল ঘুরতে যায় বা থাইল্যান্ডে ঘুরতে যায়, কিন্তু আমার জীবনে যদি বলেন ভিসা, আমেরিকার ভিসাটাই প্রথম, যেটা সত্যি কথা। আচ্ছা। এবং আমার আগে কখনো কোনো ভিসা নাই, এবং আগে আমার কোনো কিছু নাই আর কি, মানে তো আমি আসলে মানে ছেড়ে আসার কষ্টটা খারাপ লাগছিল, বুঝতে পারছিলাম যে আবার কবে দেখা হবে। আমি তো এমনি ইমোশনাল, তারপরেও আমার যেটা মানে খুব খারাপই লাগতেছিল। তো সবাই ফ্যামিলি সবাই ছিল, বিশেষ করে আমার আম্মুর জন্য আমার কষ্ট হতো আর কি, যে আমার আম্মু তো, মেয়ের কথা, আমার আম্মু আমাকে ছাড়া খুব মানে সবসময় আমাকে নিয়ে একটা জিনিস কিনলে আমার রায়হান 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 করে। এবং এখনো আমি আসলে, এখন আম্মু আমাকে কন্টিনিউ ফোন দেয় বা প্রতিদিন ফোন দেয়, অনেক কথা বলি, ঠিক আছে, অনেক শেয়ার করি। তো যখন আসলাম, আরেকটা ইন্টারেস্টিং যে আমি যখন আসি তখন আমার সাথে রুবেল ছিল, আমার সাথে আমার আরেকটা মানে আপনার ফ্রেন্ড ছিল, হলো সাইদুল ছিল। এবং একই প্লেনে আমরা আসি আর কি, মানে 3জন আমরা একসাথে একই প্লেনে আসি। আপনার এবং তিনজনই আসার ফ্রেন্ড? পরে, হ্যাঁ, আপনার কি তিনজনই ফ্রেন্ড? না 3জনই ফ্রেন্ড বলতে হলো সাইদুল, মানে ফ্রেন্ড না, সাইদুল তো আমার সাথে পরিচয় যে ভিসা পাওয়ার পরেই। আচ্ছা। আর রুবেল তো আমার, সবাই জানে রুবেল আমার কাজিন আর কি, ঠিক আছে, আমার ভাই। আর সাইদুল হলো আমার, মানে এখানে আসা আগে সাইদুলের সাথে আমার পরিচয় আর কি, আচ্ছা। ঠিক আছে। তো প্রথম যখন মিশিগানে নামলেন, নামার পরে প্রথম কোন জিনিসটা আপনার চোখে পড়লো যেটা দেখে আপনি একটু অবাক হইলেন? আচ্ছা, প্রথম আসার পরে আসলে আমি তো বললাম যে দেশের বাইরে আমার প্রথম জার্নিটা, এই যে এয়ারপোর্ট বলেন, ইভেন আমার এয়ারপোর্টও প্রথম, মানে যদি বলেন যে এয়ারপোর্টটা তো আমার কাছে প্রথমই আর কি, ঠিক আছে। তো আসার পরে এত ঠান্ডা, ঠিক আছে, প্রথম প্রচুর ঠান্ডা। তো একটু তো খারাপ লাগে, হুট করে ঠান্ডায় চলে আসলাম। আর মানে আসার পরে মেন মেন কথা হলো, আমি আসলে মানে যেহেতু বললাম প্রথম, যাতে আমার আসলে অনেক কিছুর তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর কি ওই সময়। কারণ আমি যখন প্রথম আসি আমার বাসা ঠিক ছিল না, যেটা আসলে আমরা অনেকে ভুলটা করি, আমরা বাসা টাসা ঠিক না করে চলে আসি, কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আমার কাছে যেটা মনে হয় যে আমরা বিদেশে আসার পরে মানুষকে হেল্প করতে হবে, বা মানুষ বিদেশে আসা, মানে বিদেশে যারা প্রথম আসে বা দেশের বাইরে, তারা যে কত অসহায়, এইটা আসলে যারা বিদেশ আগে থাকে তারা ভুলে যায়, ঠিক বাসা আছে। বাসা ঠিক করে রাখার যে ব্যাপারটা, এটা কি জি। আপনি আগে থেকে জানতেন যে আপনার বাসাটা আগে থেকে ঠিক করে রাখা না, ছিল? আগে থেকে জানতাম না, কিন্তু এখানে আসলে আমি বলবো, এখানে শুধু মানে আমি তো বললাম আমার প্রথম, আমি জানতাম না। বাট অবশ্যই এখানে আমার দোষ আছে, কিন্তু এর সাথে আমার যে পরিচিত যারা ছিল, যেমন আপনি যদি বলেন, আমি সাইদুলের সাথে পরিচিত ছিলাম, সাইদুল তো জানতো। আবার আরো যারা ছিল, এরা আমার কখনোই বলেনি যে বাসা এইভাবে করতে হবে, অথবা মানে আসার পরে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা। কারণ আমি যেখানে নামছি সেখান থেকে আমার ইউনিভার্সিটি অ্যারাউন্ড, বাই কারে লাগে 2.5 ঘন্টা, আর বাসে লাগে 6 থেকে 7 ঘন্টা। মানে ওকে। এটা এমন না যে মানে খুব কাছে, মানে আমি এটা আপনাদের ঘন্টাটাই তো বলছি, বাট এটা মাইল যদি হিসাব করেন, এটা মনে করেন যে অ্যারাউন্ড তেতুলিয়া, বাংলাদেশে তেতুলিয়া থেকে টেকনাফ, এত দূর, এত দূর আমার এয়ারপোর্ট টু আমার ইউনিভার্সিটি। এবং ইউনিভার্সিটি একটু মানে আমেরিকার প্রত্যন্ত এলাকায়, ব্যাপারটা এমন। তো আমি প্রথম যখন আমি মেন কথা, বাংলাদেশ থেকে আমার সমস্যাটা ছিল, আমার জার্নিটা হয়ে গেছিল আপনার মানে আমার প্রায় কত 72 ঘন্টা 76 ঘন্টা জার্নি হয়ে গেছিল, কারণ আমার বাংলাদেশ থেকে আমার প্লেন ডিলে ছিল, ঠিক আছে। তো ডিলে ছিল, তো ডিলে থাকার পরে আমার সব প্লেনই ডিলে হয়ে গেছে, যার জন্য আমার শিকাগোতে আমি এক রাতে আমাকে স্টে করা লাগছে, যেহেতু ওরা এয়ারপোর্টই, সরি, এয়ারলাইন্সই ব্যবস্থা করে দিচ্ছিল। আবার আমার মানে এখানে আসার পরে ডেট টু টাইম আমাকে এক রাত থাকা লাগছে। এরপরে যে আমি আমার ভার্সিটিতে পৌঁছাইছি। তো আসার পরে আসলে কি, আমি তো আসলে ভার্সিটি যাব কিভাবে এটা তো জানি না,
তো সেই ক্ষেত্রে আমার আগে পৌঁছায় গেছিল আমার আপনার আহ, সালমা আমাদের ইসে আর কি, সালমা আপুরা ছিল আর কি, সালমা আপু ওনার হাজবেন্ড ছিল। তো আমি যখন ওনাদের কাছে ফোন দিই যে আসলে আমি কিভাবে আসবো, ওনারা আমাকে প্রেসিডেন্টের নাম্বারটা বলে, যিনার সাথে আপনি যোগাযোগ করেন আপনি এইভাবে আসতে পারবেন। আচ্ছা, আপনার এই ট্রান্সপোর্টেশন এর ব্যাপারে জানবো আমরা জাস্ট 1 মিনিটের একটা বিরতির পরে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা, আমি যতটুকু শুনেছি বা জানি যে মিশিগানের ট্রান্সপোর্টটা একটু ব্যতিক্রম, যেটা নর্মালি আমরা আসলে আমাদের দেশে দেখি না, ওই অন্যরকম ধরনের। তো সেই সম্পর্কে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন, যেটা বলছিলেন আপনি আপনার ট্রান্সপোর্টেশন অভিজ্ঞতা সম্পর্কে, এয়ারপোর্ট থেকে বাসা বা ইউনিভার্সিটি পর্যন্ত, অথবা ইউনিভার্সিটি এলাকাতে আপনার চলাফেরার জন্য লাইক শপিং বা অন্য কোনো কাজে আদার্স কমিউনিকেশন সিস্টেমটা কিরকম ছিল একটু যদি বলতেন। আচ্ছা, ট্রান্সপোর্টেশনটা আসলে বললাম তো যে আমি তো বললাম যে প্রথমেই বললাম যে আমার আসলে ওইভাবে ছিল না যে আগের থেকে আমাকে সব রেডি করতে হবে। তো ট্রান্সপোর্টেশনটা আমি যখন আসার পর তো আসলে আমি জানতাম না। তো ওই দিন ওই এয়ারপোর্ট থেকে আমাদের ইউনিভার্সিটির দুজন বড় ভাই যাদেরকে আমি চিনি না, তো মানে ওই দিন আগে পরে চিনতে পারি, ওই সময় চিনতাম না। তো ওনারা বাংলাদেশে ব্যাক করছে, বাট ওনারা আগেই এয়ারপোর্টে ছিল আর কি। তো ওনারা আমাকে হেল্প করছে। মিরাজ ভাই, ওনার কথা বলতে হবে, উনি আমাকে অনেক হেল্প করছে। তো উনি মানে আমাকে যখন নাম্বার দেয় প্রেসিডেন্টটা আসলে আমাদের জন্যই প্রেসিডেন্ট, না প্রেসিডেন্ট বাঙালি কমিটির জন্য। আচ্ছা, কিন্তু এটা অবাক করার বিষয়, প্রেসিডেন্টের নাম্বার শেয়ার করে আমাকে বলে এটা খবরদার বললো না যে আমি দিছি, ঠিক আছে? কারণ মানে আমি জানি না কেন এটা করছে। বাট এখানে প্রথমে একটু শক খেলাম, কি ব্যাপার, এমন কেন বললো। তারপর যাই হোক, এরপরে তো আমরা তো যেহেতু হুট করে এবং এবং এখন তো এয়ারপোর্ট অনেক মানে কোলাহল যুক্ত এবং অনেক মানুষ এখানে ল্যান্ড করে। ওই সময় আমি যখন আসি না, আমি যখন মানে সন্ধ্যে 7টা বা 7:30 নামছি, তখন যদি বা মানে আপনারা বিশ্বাস মানে হয়তো আমি মানে সিনটা মনে করছি যে একজন বা দুজন টোটাল ফুল এয়ারপোর্টে ছাড়া কেউ নাই আর, একজন আচ্ছা, বা দুজন। তখন মানে কেবল তখন মানুষ আসা যাওয়া করছে বা এয়ারপোর্টটা হচ্ছে আর কি। বাট এরপরে আমি তো ওই রাত্রে যেহেতু ওই রাত্রে এখন যাওয়া যাবে না, যেহেতু বললাম যে আমার ইউনিভার্সিটি একটু ইউনিভার্সিটি আমেরিকা গ্রামে আর কি। তো ম্যাক্সিমাম এদেশি ইউনিভার্সিটি গুলো আমেরিকা গ্রামে থাকে আর কি। তো সে রাতে আমাকে হোটেলে থাকতে হলো আর কি। আমি ছিলাম, আর আমার সাথে আরো দুজন ছিল আর কি। এরপরে পরের দিন আমি বাসে চলে যাই, ওই যে বললাম পরের দিন বাসে, বাট চারিদিকে স্নো, এত ঠান্ডা, সব মিলে আসলে আমাদের অনেক মানে হ্যাসেল হয়েছে আর কি। এরপরে আহ, আমি সকালে রওনা দিই এবং আমি ওখানে পৌঁছাই হলো সন্ধ্যার দিকে, 6টার দিকে। এরপরে যে আমাদের প্রেসিডেন্ট, ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে ও আচ্ছা, বড় কথা হলো এখানে আসার পর তো সিমের একটা সমস্যা আছে, ঠিক আচ্ছা। আছে? আপনি তো আর নেমেই সিম কিনতে পারবেন, এয়ারপোর্টে এখানে সিম অ্যাভেলেবেল না, ঠিক আছে? বাট এখন অ্যাভেলেবেল কিনা যায় না, বাট ওই সময় ছিল না আর কি।
এখন আপনাকে কন্টাক্ট করতে হলে বা হয়তো বা কারোর হটস্পট নিতে হবে, অথবা কোনো জায়গায় ফ্রি ওয়াইফাই ইউজ করতে হবে। তো সেইভাবে আসলে অনেক কষ্টে আমরা যে আমার যে প্রেসিডেন্ট ওনাকে ওনাকে ওনার নাম্বার ম্যানেজ করে উনি প্রায় আধা ঘন্টা পরে আসলো, এসে আমাদেরকে নিয়ে একটা বাসায় নিয়ে গেল আর কি। এই আপনাদের যে বাট বাসায়? হ্যাঁ, মানে আমাদের বাসা না বলতে, বাট আমরা তো বললাম বাসা ঠিক নাই তো আমাদের, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বাট আমরা আহ, গেছি আরেকজনের বাসায়, মানে একটা বড় ভাইয়ের বাসা, বাট ওনারা কেউ বাসায় ছিল না। ওই যে বললাম না আপনাকে যে আমরা যেদিন এয়ারপোর্টে নামি ওই দিনই আবার দুটো বড় ভাই বাংলাদেশে চলে যাচ্ছিল আমাদের ওই এয়ারপোর্ট থেকে, ডেট্রয়েট এয়ারপোর্ট থেকে। তো উনাদের বাসা আর কি ছিল আর কি। তা আমাদের আপাতত ওখানে রাখলো। আহ, রাখার পরে বাট মানে প্রথম আসছি বোঝেন তো, হুট করে ফ্যামিলি ছেড়ে দেশের বাইরে প্রথম জার্নি, খারাপও লাগা। এরপরে আবার ছিল আমার, বললাম আমার প্রায় অ্যারাউন্ড 76 ঘন্টা জার্নি ছিল, একটু টায়ার্ডও ছিলাম। এরপরে এসে যখন আসলে বললাম ওই যে মানে এখানে বাংলাদেশ থেকে আসার পরে আমরা ভুলে যাই যে মানুষকে আসলে এদেশে কাউকে আসলে প্রথম কেউ আসলে হেল্প করতে হয়। তো এই হেল্পটা আমাকে খুব যে মানুষ করছে তা না, করছে যারা করছে তাদের কথা তো অবশ্যই বলবো, বাট আমাকে খুব বেশি করে আমার স্ট্রাগলটা ছিল অন্যরকম। আসার পরে যখন আসলাম ফাঁকা, মানে বাসা টোটালি ফাঁকা ছিল, যেহেতু তারা বাসায় কেউ ছিল না। তো আমরা জাস্ট ডাইনিং বলতে লিভিং রুমে আমরা অনেকজন ছিলাম। এখন খাওয়া তো লাগবে। অবশ্যই। আহ, আহ, এখন কি করব? প্রথম ওই সময় ওই দিনই প্রথম আমার ওয়ালমার্টে যাওয়া। তো আমার যিনি প্রেসিডেন্ট ভাই ছিল উনি বললো যে আপনারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে না, একটু পরে আসবো। তখন উনি 9টার দিকে আসছিল। আপনার বা 10টার দিকে খেয়াল নাই, আপনি আসলে আমরা হলো আপনাকে ওয়ালমার্টে নিয়ে যাব, এখানে বাজার করে, ঠিক আছে। বাট একটু মাথায় রেখে মেকশিওর করেন যে আপনারা যে বাসে উঠে সেই বাসায় কোনো জিনিসই ধরা যাবে না, ঠিক আছে। তো ঠিক আছে, ফাইন, যেহেতু তার বাসায় কেউ না, অবশ্যই ভাই বলছে ধরা উচিত না। তো আমরা চলে গেলাম, যাওয়ার পরে প্রথম ওয়ালমার্টে বাজার করলাম। মনে আছে একটু ডাল কিনছিলাম, চাল কিনছিলাম, জেসমিন রাইস মনে আছে আমার। যেতে আমেরিকাতে এসে জেসমিন রাইস খাইনি এরকম লোক খুব কমই, ঠিক আছে। তা এরপরে আহ এগুলা কোনি এসে বাসায় একটু পেঁয়াজটা যা লাগে, মানে নর্মাল আপনার জাস্ট খিচুড়ি করতে যা লাগে আর কি, কিন্তু হলুদ টলুদ ছিল না আর কি। তো যেহেতু মশলা আমি তো জানতাম না, তো মশলা টশলা ওইভাবে নিয়ে আসি নাই। আসার পরে ইনস্ট্যান্ট একটু খিচুড়ি রান্না করি, কোন রকম খাইছি আর কি, ঠিক আছে, কোন রকম খাইছি। আর মানে আমার পরে আরো কিছু লোক আসছিল, ও তারা এত ক্ষুধার্ত ছিল যে ফ্রিজে একটা অনেক দিনের কেক ছিল, তো সে কেকও খেয়ে ফেলছে, মানে এত ছিল আর কি। তো আসার পরে আসলে ওই বললাম তিক্ত অভিজ্ঞতা যে আসলে হেল্প তেমন কারোর কাছ থেকে পাই নাই। আর আসার পরে আসলে আমার কাছে মনে হয় যে আপনি যখন দেশ ছেড়ে আসবেন, আপনি যতটা স্বাবলম্বী হন না কেন, একটু মানুষের সহানুভূতিটা দরকার। আমি মনে করি সহানুভূতি, হেল্প, যেটা সাহায্য বলেন, আপনি একা আসলে সম্ভব না, কারণ আপনি এই দেশ তো আপনার না। তো আপনার মানুষে, বাট এটা আসলে আমি পাইনি, যে সত্যি কথা আমি পাইনি। এবং আমি যেহেতু এখানে আহ, মানে সেলফ ফান্ডে পড়তে আসছি, আমি ফুল ফান্ডে না। তো আসার পরে মানে আসার পরে আসলে আমরা মানুষকে উৎসাহ দেওয়ার ইশারা অনুচ্ছেদ করি, বাট আমি চলে আসছি। ওরা আমাকে দেখে অনেক হাসছে, এবং যে কেন আসছে এই পড়তে, কেন আমি পারবো না পড়তে, দ্যাট মিন্স আপনাকে ডিমোটিভেট করছে অনেকেই। ডিমোটিভেট করছে, বাট আমি থাকতে পারবো না, ঠিক আচ্ছা। আছে। বাট স্টিল নাও তো আমি, আছেন। আল্লাহ আমাকে রাখছে, আচ্ছা। আল্লাহর কাছে তো শুক্রিয়া এ আর তো কি। গেল আপনার বাসার একটা স্ট্রাগল। তারপরে আপনি বললেন যে খাবারের জন্য প্রথমে যে আমরা যেটা বাঙালিরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, ভাত, সেই ভাতের জন্য আপনি খেলেন জেসমিন রাইস। সেটা একটা সবাইকে জানিয়ে দিলেন যে ওয়ালমার্ট থেকে পাওয়া যায় জেসমিন রাইস, লিস্ট আপনি আসার পর এটা পাবেন। আর কিছু না হলেও ডালে চালে খিচুড়ি হওয়া সম্ভব। খিচুড়ি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্ভব। বাট আচ্ছা, জি বলুন। বলেন। না না, আমি চাচ্ছিলাম আমার পরবর্তী প্রশ্নে চলে যেতে আর কি। নো হ্যাঁ, প্রবলেম। ঠিক আছে, সমস্যা নেই। না, আমি যেটা জানি মিশিগানে প্রচন্ড হাড় কাঁপানো শীত। ইট ইট ক্যান বি লাইক -10, -20 টাইপ, এবং প্রচুর পরিমাণে স্নো হয়। এবং মিশিগানের পাবলিক ট্রান্সপোর্ট ইজ নট লাইক যে রেগুলার আপনি লাইক বলাকা টাইপের কোনো বাস ট্রান্সপোর্ট না। এটা অনেকটা হচ্ছে যে আপনার টাইম টু টাইম, যেটা আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাই ওরকম টাইম টু টাইম মেনটেন করে চলাফেরা করে, এবং সেটাও খুব অল্প পরিমাণে। তো সেই অবস্থায় যে পার্সোনাল পার্সোনাল গাড়ি ছাড়া চলাফেরা করাটা, অথবা আপনি ওখানকার যে ঠান্ডাটা, কারণ আমাদের বাংলাদেশের ঠান্ডা তো হচ্ছে অন্যরকম,
যেটা নর্মাল, যেটা যেটা ধরেন আপনি আমেরিকাতে নর্মাল সামার সামার অথবা স্প্রিং বলতে পারেন অথবা ফল বলতে পারেন, ওই টাইপের ঠান্ডা, টু উইন্ডি। বাট যে -10 বা -20 এরকম ঠান্ডাতে যে জ্যাকেট বা কাপড়টা যে পরা লাগে, এই কাপড়টাকে আপনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন নাকি এখান থেকে কিনেছেন? না, আমি বাংলাদেশ থেকে আমি পর্যাপ্ত পরিমাণ কাপড় আনছিলাম, বাট আমি তো জানতাম, বললাম যে আমাকে কি বলার মতো আমি কেউ ছিল না। বাট আমি প্রচুর জ্যাকেট নিয়ে আসছিলাম, প্রচুর জুতা নিয়ে আসছিলাম। যেমন আমার এক লাগেজ জুতাই ছিল অ্যারাউন্ড আমার মনে হয় 10 জোড়া বা 15 জোড়া জুতাই নিয়ে আসছিলাম। আমি মনে করছিলাম যে ওখানে ঠান্ডা এবং প্রচুর জুতা লাগে শুনছি, প্রচুর মোজা নিয়ে আসছিলাম। এবং আমরা মাইনাসের জ্যাকেট বলি, মাইনাসের জ্যাকেট আসলে মাইনাসের জ্যাকেট না। আপনি যখন মানে হাঁটবেন, আপনার গাড়ি নাই, তখন মাইনাসের জ্যাকেট। বাট এখানে আসলে সব জায়গায় হিটার আছে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় না মাইনাসের জ্যাকেট নিয়ে এসে আপনার ভারী করার কোনো প্রয়োজনটা আছে, মানে লাগেজ ভারী করার প্রয়োজন আছে, ঠিক আছে। তো আপনি এবং আরেকটা যে ব্যাপার হলো, আপনাকে জুতাও আমার কাছে মনে হয় না বাংলাদেশ থেকে নেওয়া দরকার। আপনি বাংলাদেশের জুতা কিনবেন, মনে করেন যে 5,000 10,000 টাকা হিসেবে পড়ে যায় এক একটা ভালো জুতা কিনতে গেলে। তো এখানেই 50-60 টাকায় মানে ভালো জুতা পাওয়া যায়, যেটা বাংলাদেশে অ্যারাউন্ড এরকমই দাম, 5,000 6,000 টাকায় ভালো জুতা পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ থেকে এগুলো আনা দরকার। বাংলাদেশ থেকে আপনি যখন আসবেন, অবশ্যই মেক শিওর করবেন আপনি যদি ইউনিভার্সিটি থাকেন এবং আপনি সুন্দর ওই এলাকাতে বাঙালি গ্রোসারি বা ইন্ডিয়ান গ্রোসারি যদি অ্যাভেলেবেল না থাকে। আমি যখন আসছিলাম তখন মিশিগানে আমার ইউনিভার্সিটির আশেপাশে ছিল না। তো তখন আপনাকে মেক শিওর করতে হবে আপনি মশলা নিয়ে আসবেন, কারণ আপনি মশলা ছাড়া চলতে পারবেন না। যেমন আমি সবচেয়ে বড় মানে বিপদে পড়ছি যেটা আমি মশলা নিয়ে আসি নাই। আমার ভাই দেশের বাইরে ছিল, ও বলছে যে সব পাওয়া যায়, কিচ্ছু না নিতে হবে না, কিন্তু এটা বোকামি ছিল। আপনাকে খোঁজ নিতে হবে আগে যে আপনার ইউনিভার্সিটিটা আশেপাশে ইন্ডিয়ান গ্রোসারি বাঙালি গ্রোসারি অ্যাভেলেবেল কিনা। যদি না থাকে তাহলে আপনাকে মশলা ক্যারি করতে হবে, আচ্ছা। ঠিক আছে। এরপরে আরেকটা যে প্রবলেম হলো, এটা সবাই করে, এটা আমি বলি, বাংলাদেশে আপনি কিছু ন্যাশনাল না আসেন, আপনি মানে এটা হয়তো বা অনেকে হাসবে, আমি আমি মনে করি এটা মুসলিমদের জন্য দরকার, আপনি বদনা নিয়ে আসবেন, কারণ এখানে আসলে আপনি বদনা পাবেন না, ঠিক আছে। বাট এটা যদি আপনি যদি অ্যাভেলেবেল বাঙালি ইন্ডিয়ান গ্রোসারির পাশে থাকেন, তাহলে আপনাকে এটা দরকার নেই, ঠিক আছে। আবার আপনি হলো ওই বললাম মাইনাসের জ্যাকেট দরকার না, নর্মাল, বাট এমন না পাতলা জ্যাকেট না। মানে বাংলাদেশে আমরা কিন্তু মোটা জ্যাকেটও পরতাম, ওই টাইপের জ্যাকেট নিয়ে আসতে হবে। কিন্তু মাইনাসের জ্যাকেট যেটা বলি আমরা, এবং আমরা ওই যে মানে হাঁটু পর্যন্ত জ্যাকেট কিনি, আমার কাছে মনে হয় না যে এটা কোনো প্রয়োজন আছে, ঠিক আছে। আর এই তো এগুলা নিয়ে আসবেন, আর তার সাথে বেশি মোজা নিয়ে আসবেন। মোজাটা আসলে খুব দরকার হয়, কারণ আপনি প্রথম যখন আসবেন, এসে আপনি কেনাকাটা করতে পারবেন। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, আপনার আপনার মাথার মধ্যে ডলারটা থাকবে না, আপনার মাথার মধ্যে থাকবে বাংলাদেশ টাকাটা, বাংলাদেশের কারেন্সি থাকবে। তো আপনি যখন আপনি আপনি যখন টাকা খরচ করতে গেলেও না, 2 টাকা খরচ করলে আপনার মনে হবে যে ও মা, 2 টাকা মানে তো বাংলাদেশে এখন প্রায় 240-50 টাকা। 240-50 টাকা আমি কেন খরচ করবো? কিন্তু মানে $2 আর কি, যেটা কনভার্ট করলে। তো আমার কাছে মনে হয় না যে এটা সবারই ক্ষেত্রেই হয়। তো কিছু বেশি করে মোজা নিয়ে আসবেন, মশলা নিয়ে আসবেন। বাট এই যে আপনি অনেকে নিয়ে আসে বাংলাদেশের চানাচুর বিস্কিট, এগুলা দরকার, বা আপ- শুটকি, কি আমার কাছে মনে হয় না যে এগুলো 1 বছর না খেলে কিছু হবে আর কি। আপনার যে চলাফেরার যে ব্যাপারটা বলছিলাম, যে বাসের টাইম টেবিল, টাইম স্কেডিউল যেটা আর কি, অথবা হচ্ছে চলাফেরার রুটে আপনি কিভাবে চলবেন, গুগল ম্যাপের যে ব্যবহারটা, তারপরে পার্সোনাল গাড়ি ছাড়া যে চলাফেরাটা একটু কষ্ট, লাইক আপনি হঠাৎ করে ঠান্ডার ভিতরে দেখা গেলো আপনি 15-20 মিনিট আপনি হয়তো বা হেঁটে চলে গেলেন ওয়ালমার্টে, যেখান থেকে শপিং করলেন আপনি, বাট জিনিসটা ক্যারি করে তো আবার ব্যাক করতে হবে। তো এই সময়টা আপনি কিভাবে পার করলেন, লাইক আপনার অপশনটা কি ছিল, ওয়েটা কি ছিল ওই সময়টাতে? আচ্ছা, ওই ওখানে ছিল একটা বাস ছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি বাসের, ঠিক আছে। আহ, আমি নামটা ভুলে গেছি, বাট একটা বাস ছিল, আপনাকে কল করতে হতো, 2 টাকা করে, $2 করে নিত। আচ্ছা। তো ওইটা হলো আপনাকে মানে কল দিতে হবে, but এমন না যে কল দিলে আমার চলে আসলো। আপনাকে কল দিয়ে আপনাকে অ্যাড্রেস বলতে হবে, এবং সেটা আপনাকে অ্যারাউন্ড এমন হতে পারে 10 মিনিটের মধ্যে চলে আসতে পারে, এমন হতে পারে আপনাকে 3 ঘন্টা পরে আসতে পারে। কিন্তু এমন না যে আপনি কোনো অ্যাপ ইউজ করবেন, আপনাকে কল দিবেন তো। কাটলো কেন, আপনার ঠিক করলেন?
দর্শকরা, আসলে আহ, আজকে তো প্রথম প্রোগ্রাম, তো একটু একটু ভুল হয়ে যাচ্ছে, তাই আমরা আমাদের একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, তো সেটা আপাতত সলভ হয়েছে। আমরা আবার ফিরে আসি। রাকিব চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম হচ্ছে আপনার যে ট্রান্সপোর্টেশনের যে অবস্থা ছিল, যে লাইক গুগল ম্যাপের ব্যবহার বা এই ঠান্ডার মধ্যে চলাফেরা করাটা, এই সময়টাতে আপনাকে কে হেল্প করেছিল বা আপনি কিভাবে জিনিসটা ম্যানেজ করেছিলেন? না, এই সময় আমাকে হেল্প করার মতো মানে হেল্প ওইভাবে তেমন কেউ করেনি। আমি বললাম যে কল দিতে হতো, বাট আমার কাছে মনে হতো যে আপনার 2 টাকা খরচ, $2 খরচ করবো, এটা তো বললাম আপনি প্রথম জানেন তখন ডলারে কনভার্ট হবেন না। আচ্ছা। তো আমি হেঁটে যেতাম। আমি বরফের মধ্যে মনে করেন যে অ্যারাউন্ড হাঁটুর সময় বরফ থাকতো, হেঁটে যেতাম। আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, আমি হেঁটে যেতাম অ্যারাউন্ড 2.6 মাইল, দ্যাট মিনস অ্যারাউন্ড অ্যারাউন্ড 4 কিলোমিটার। আচ্ছা। হেঁটে যেতাম, হেঁটে যেতাম। এবং যখন বাজারে ব্যাগ, অনেক সময় আসছে বাজারে ব্যাগ নিয়ে হেঁটে আসছে, অথবা আমি কল করে দাঁড়ায় আছি গাড়ির জন্য, অথবা বাজারে ব্যাগ নিয়ে অনেক কষ্টে হেঁটে আসছি। কিন্তু মূলত যে হয়তো $2 বেঁচে যাচ্ছে আমার, ঠিক আছে। তো এইভাবে হেঁটে আসছি গেছি। বাট হেল্প যে করেন তা না, অনেক সময় বড় ভাইদের বলছি ভাই একটু নিয়ে যাবেন। জানি তারা বিরক্ত হয়েছে হয়তো, বা আবার হয়তো বিরক্ত নাও হতে পারে, বাট তারপর অনেক সময় নিয়ে গেছে, ভাইরা নিয়ে গেছে। মসজিদে যাওয়ার সময় ওনারা নিয়ে গেছে, ঠান্ডার মধ্যে আর কি। তারপরে হঠাৎ করে মনে করেন নিজে নিজে সবসময় রান্না করাটা, তাও আবার শুধুমাত্র নিজের জন্য, এমন না যে কারোর জন্য করছেন। তারপরে না, জি। এইটা তো আসলে আমার প্রথম বললাম তো। নিজের জন্য আসলে রান্না তো আমি আসলে রান্না মানে আমেরিকা আসার আগে রান্না জানতাম না, যে সত্যি কথা। আচ্ছা। এবং যদি বলেন আমার রান্নার হাতে খড়ি বলেন আমেরিকা আসার পরে, তা ভিডিও করলে আমার আম্মুর কাছ থেকে প্রথমে শুনি জিনিসটা। আমি অনেক সময় ইউটিউবে দেখি বা আম্মুর কাছ থেকে শুনি। আম্মু আমাকে অনেক সময় ভিডিও করে রাত 2টা 3টার সময় বলে বলে দেয় আমাকে, যে এটা কর ওটা কর, এরপরে ওটা দিয়ে, এরপর ওটা দিয়ে, এরপর এইভাবে আমার রান্নাটা শেখা আর কি। গত ঠিক চার আছে। বছরে তো ভালোই পারদর্শী হয়ে গিয়েছেন তাহলে। হ্যাঁ, মোটামুটি পারি এখন। এমন কোনো কিছু নাই যে পারি না, অনেক কিছুই আম্মুর কাছ থেকে শেখা আর কি। যে আম্মু আমাকে বলে বলে দেয় আর কি। আচ্ছা। তো আর আমার তারপরে দ্বারা তারপরে ধরেন হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে স্টাডি কারিকুলাম বা পড়ালেখার যে সিস্টেমটা, আপনি সবসময় বাংলায় পড়তেন, বাংলায় কথা বলতেন, হুট করে বা চলে আসলেন সবকিছু আপনার ইংরেজিতে। এখানকার সিস্টেমটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন বেসড। এখানকার এক্সাম একটু ডিফারেন্ট ওয়েতে হয়, এবং লাইক এই ধরনের কোনো প্রতিবন্ধকতা কি আপনি ফেস করেছেন কিনা? না, আমি করছি কারণ আমার যদি বলে আমার বেসিক ভালো ছিল, ঠিক আছে, বাট ইংলিশ বেসিক অত ছিল না। মানে যদি বাংলাদেশে যারা প্রথম আসলাম ব্যাপারটা এমন, বাট আলহামদুলিল্লাহ এখন ভালো আর কি। তো মানে আসার পরে যখন ওদের এক্সেন্টটা আমার বুঝতে অনেক কষ্ট হতো, যে সত্যি কথা, ঠিক আছে। বাট যারা পারতো তাদেরকে জিজ্ঞাসা করলে অনেক সময় বলতো না, যেটা আমি নিজে এটা ফেস করছি, তারা বলতে চেত না, ঠিক আছে। বাট আমার বাট ধর এখন আমার কষ্ট হয় না বুঝতে, বা এখন আমি নিজেরটা নিজেই করি। 100 মাস হেল্প নেওয়া লাগতো, আমার লাগতো, বলতে আমি চেষ্টা করতে বলতাম যে একটু দেখো পারে কিনা। বাট খুব কম লোক আছে করতে যেত না, বলতো, মনে করতো যে মানে মানে আমি পারি সব, এরকম মনে হতো। বাট আমি আসলে অনেক আমার আমার প্রবলেম হচ্ছে অনেক আর কি, এইটা বুঝতে। আপনি এখানকার পড়ালেখা তো হচ্ছে ম্যাক্সিমাম অনলাইন বেসড। সো জি। ম্যাক্সিমাম কি মানে এখানকার পড়ালেখাই হচ্ছে অনলাইন বেসড। সো আপনি কি আপনার আপনার যে ল্যাপটপ সেটা কি সাথে করে নিয়ে এসেছিলেন, নাকি এখানে এসে কিনেছেন, কোনটা বেটার? না, আমি এখানে এসে কিনছিলাম। আমার মনে আছে আমি মনে হয় বাংলাদেশি টাকায় 750 $750 দিয়ে কিনছিলাম বাংলাদেশি আর কি। টাকা, আচ্ছা। সরি, মানে এখানকার টাকা ডলার আর কি। মানে $750 দিয়ে কিনছিলাম আর কি। এখানে পড়াশোনার চাপটা কেমন লেগেছে আপনার কাছে? এখানে পড়াশোনা খুব বেশি চাপ নেই। আপনি যদি রেগুলার, যদি বাংলাদেশের মতো আপনি রেগুলার যে টেবিলে বসে স্টাডি করেন, তাহলে আমি মনে করবো যে এখানে আপনার কাছে বাংলাদেশের পড়াশোনার সাথে এখানকার মানে আকাশ পাতাল, এখানে ইজি আর কি। কিন্তু আসলে তো আমরা তো আসলে ওই যে পরীক্ষার আগের দিনই পড়ি, বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার রবিবারে আমাদের ডেট থাকতো, লাস্ট ডে রবিবারে আমরা দিতাম, এরকম আর কি। তো ওই রবিবারটাই সারাদিন মনে করেন অ্যাসাইনমেন্ট করতাম, বাট শনিবারে শুক্রবারে মনে করেন যে রিল্যাক্স মুডে থাকতাম, আপনার এই তো আর কি। আপনার তো ব্যাচেলার্স তো বাংলাদেশে ছিল, ড্যাফোডিল জি। ইউনিভার্সিটি, যেটুকু জানি। তো মাস্টার্স ওখানে যে ব্যাচেলার্সটা করেছেন আর এখানে তো মাস্টার্স করলেন, তো দুটার মধ্যে আপনার কাছে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি অবস্টাকল মনে হয়েছে, লাইক খুব বেশি একটু টাফ মনে হয়েছে? আমার কাছে না, আমি বলতে বাংলাদেশিটা টাফ চাচ্ছি মনে লাইক হচ্ছে। সিস্টেমটা, পদ্ধতিটার মধ্যে কোনটা লেগেছে না, বেশি? সিস্টেমটা যদি বলে বাংলাদেশিটা টাফ, এখানে তো অনলাইন, বাট এখানে আরেকটা জিনিস আছে, যেমন
আমরা বাংলাদেশে যেটা করে আসছি যে যেটা চাইলেই ওরটা একটু কপি করতাম বা অনেক কাজে সবাই করে আর কি, অথবা এটা অনেকে দেখতেছে, বাট আমার কাছে যেটা মনে হয় সত্যি সেটাই বলতেছি, যেটা ওটা একটু কপি করতাম বা ওটা একটু লিখতাম বা গুগল থেকে লিখতাম অথবা নিজের থেকে কিছু লিখতাম। এখানে আসলে এরকম কোনো কিছু করা যাবে না, এখানে আপনাকে সম্পূর্ণ নিজের থেকে করতে হবে। কারণ এখানে আপনি যদি আম, মানে যেটা ধরা খান, প্লাগিজমের ধরা খান, তাহলে ঝামেলা আছে, ঠিক আছে? এবং এটা স্পষ্ট বলাই আছে যে আপনাকে টোটালি কোনো কপি করা যাবে না, এখানে নিজের থেকে করতে হবে। বাট আমার কাছে এখানকার পড়াশোনাটা কেন ইজি লাগছে, কারণ এখানে আপনার চাপ কম। মানে আপনি চাইলেই সপ্তাহে 2 দিন টাইম দিলেই আপনি সুন্দর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন, প্রবলেম হয় না, ঠিক আছে? বা পরীক্ষার আগে 2 দিন 3 দিন চেষ্টা করলে আপনি পারবেন, যে বাংলাদেশে সম্ভব ছিল না আর কি। এখানকার আমার কাছে ইজি মনে হয়েছে। আপনি বলছিলেন যে আপনি এখানে সেলফ ফান্ড এসেছিলেন, সো এখানকার যে পড়ালেখার যে কস্ট টোটালটাই কি আপনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন নাকি নিজে এখান থেকে পার্ট টাইম বা অন্য কোনো ওয়ে থেকে, মানে আমি এখানে আমি পার্ট টাইম। আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি কি করেছেন, বাট স্টুডেন্টরা কি করতে পারে যারা ফিউচারে আসার ব্যাপারে আগ্রহী আর কি। আচ্ছা, আর সব থেকে বেটার হয় আপনার যদি টাকা থাকে, আপনার যদি সে অবস্থা থাকে, এই মানে আহ, এখানকার জার্নিটা মানে করার, মানে আপনাকে আপনার ফ্যামিলি আপনার খরচ বহন করতে পারবে, তাহলে আমি মনে হয় বাংলাদেশটা আনা ভালো। তাহলে আপনি অ্যাকচুয়াল মানে আমেরিকার স্টুডেন্ট লাইফটা পাবেন আপনি, যেটা সত্যি কথা। কারণ আপনি যখন একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বেন, ইউনিভার্সিটিতে আপনার জিম থাকে, আপনার সুইমিং থাকে, আপনার বিভিন্ন ক্লাব থাকে, আপনি তাহলে এগুলো অ্যাটেন্ড করতে পারবেন। কারণ আপনার মাথার মধ্যে ওই হেডেকটা না যে আপনাকে এই সেমিস্টারের টিউশন ফি ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এর পারবেন। আর যদি মনে করেন যে না, আসলে ফ্যামিলি এত টাকা, যেহেতু এখানে অনেক খরচ, অ্যারাউন্ড আপনি পড়তে গেলে আপনার 1 কোটি টাকা খরচ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাকে এখানে মানে প্রেশার থাকবে, আপনার আপনার যদি মাথার মধ্যে টেনশন থাকবে, সেক্ষেত্রে আপনাকে তখন পার্ট মানে আপনার যে ইউনিভার্সিটির যে পার্ট টাইম জব থাকে সেটা করতে হবে। আমি ইউনিভার্সিটি জব করতাম, আমি মেরিলে ছিলাম, ইউনিভার্সিটির যেটাকে ডর্ম বলে, ওখানে আমি আমি জব করছি, আমি দীর্ঘদিন ওখানে করছি। তো ওটা ওটা বাদেও আমাকে আহ, বিভিন্ন মাধ্যমে আমার আব্বুর যে বন্ধু বান্ধব যারা এখানে ছিল, বিভিন্ন মাধ্যমে আমাকে ম্যানেজ করতে হয়েছে। বাট আমি তাদেরকে পরে পে করছি আর কি, বা মানে ঋণ যেটা আমি নিছি আমি আবার দিয়ে দিছি। বাট যদি আপনি ভাবতে, আপনার যদি ফ্যামিলির অ্যাবিলিটি থাকে এখানে টোটাল 1 কোটি টাকা বা 50 লাখ টাকা খরচ করার, তাই আমি বলবো বাংলাদেশটা আপনি নিয়ে টাকা আনাটা ভালো, তাহলে আপনি আমেরিকার লাইফটাকে এনজয় করতে পারবেন। যে আসলে ভার্সিটি যে লাইফটা আপনি যেটা মনে করেন যে আপনি মানুষ। আপনি বলছিলেন যে বিদেশের মাটিতে বন্ধু থাকা বা অথবা সাপোর্ট থাকাটা যে একটা জরুরি ব্যাপার আসলে, লাইক ফর মিনিমাম মিনিমাম টাইপ অফ হলেও। সো সেক্ষেত্রে আপনাকে কি এখানকার কোনো বন্ধু বা বড় ভাই অথবা কোনো বাংলাদেশি কমিউনিটি যেটা আপনি বলছিলেন যে আছে, তো তারা আপনাকে কি কোনো রকম মানে ঠিক কোনো রকম সাহায্য ঠিক মতো করতে পেরেছে, নাকি সবকিছু না, আপনাকে একাই করতে হয়েছে? না, আমাকে সাহায্য বলতে মধ্যে আসলে সাহায্য ব্যাপারটা কেমন, ওকে আমি আমার একটা মানুষকে আপনি 100% সাহায্য করতে পারবেন অথবা 90%, কিন্তু যদি বলেন আমাকে, আমি পাইছি হলো 10%, 20%, আমি তেমন পাইনি। আপনি আপনি আমাকে বলে দিলেন যে তুমি এখান থেকে বাজারে যাও, প্রথমে ডানে যাবা বায়ে যাবা, ডানে যাবা বায়ে যাবা, ঠিক আছে? এইভাবে যদি বলে দেন, প্রথমে তো আমি চিনবো না আপনাকে, যে কোনো কিছুই না, আপনাকে প্রথমে আপনাকে আপনাকে জানতে হবে জিনিসটা। আপনি যদি প্রথমেই আপনি কি প্রথমেই মোবাইল ইউজ করছেন, করেন নাই? আপনাকে প্রথমে যে কোনো কিছু একটা আপনাকে আগে দেখতে হবে, জানতে হবে, এরপর আপনি ওই ওয়েতে চলতে পারবেন। এখন আমাদের বড় ভাইদের হেল্প যেটা ছিল যে, বা আমাদের কমিউনিটি হেল্প যেটা ছিল যে, ফোনে বলেছে প্রথমে ডানে বায়ে ডানে বায়ে। আসলে ডানে বায়ে যাবো, কিন্তু আমাকে রাস্তা তো জানতে হবে আগে, রাস্তা জানার পরে না ডানে বামে যাবো, ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো যে, আমি আপনাকে বলছিলাম যে এখানে কমিউনিটি যে ব্যাপারটা ছিল যে ওই যে মানে হেল্প যে ব্যাপারটা বললেন, যে বাট এখানে যে মানুষ বললাম বিদেশে হেল্পটা ভুলে যায়, আমি জানি না বাংলাদেশে তারা করছে কিনা বা বাংলাদেশে, বাট তারা হেল্পটা ভুলে যায় বিদেশে আসার পরে। তো ব্যাপারটা হলো যে এরকম হেল্পটা কেউই এই এরকম হেল্পটা আমাকে তেমন কেউ করে না, আমাকে নিজেই স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে? ওই যে বললাম যে প্রথমে আমার আহ, যেহেতু ভাষাগত একটু সমস্যা ছিল, এটা এটা শুধু আমার না, এটা আমার জানার মতে এটা আমেরিকা যারা পড়বে, আমেরিকা দেশের বাইরে যারা পড়তে আসে তাদের 90% প্রবলেম থাকে, কারণ আপনার যে এক্সেন্ট আর এই দেশের এক্সেন্ট গুলো এক না। বাট অনেকে এটাকে নিয়ে খুব মজা তামাশা করতো যে, মানে ওরা এমন ভাবতো ওরা এই দেশে জন্ম, আমরা হলো বাংলাদেশের এই ব্যাপারটা, বাট সবাই তো এক না।
আর যে ব্যাপারটা হলো, আপনি যখন প্রথম আসবেন, আসার পরে আপনি যদি বললাম যে মানুষ হেল্প করতে, মানে আপনার যে এই যে খাওয়া, আমাকে রান্না করে খেতে হলো। বাট আপনি বিশ্বাস করবেন না, আমি আসলে মানে আপনি চাইলে হেল্প করতে পারবেন, ব্যাপারটা এমন। কিন্তু কেউ করেনি, ঠিক আছে? আপনাকে আমি, আপনি যদি সময় থেকে, আমি আপনাকে আর একটা ব্যাপার শেয়ার করতে পারি। এটা আমার জি, খুব কষ্ট, অবশ্যই, আমার এখন অবশ্যই। কষ্ট লাগে। আমি নাম বলতে যাচ্ছি না, যেহেতু বলা উচিত না নাম। আমার আমি যখন থাকি তখন আমার বাসার চাবিটা, মানে আমি তো একজনের বাসায় উঠছিলাম, তো ওরা আবার চাবি নিয়ে চলে গেছে। তো শীতের মধ্যে আসলে তো, আমি তখন ইউনিভার্সিটি ছিলাম, আসার পরে দেখলাম যে বাসায় নাই কেউ। তো শীতের মধ্যে আসলে তো বাইরে থাকার অপশন নাই, যেটা সত্যি কথা। ঠিক আছে? তো আমরা চলে গেলাম আজ বড় ভাইয়ের বাসায়। তো বড় ভাইয়ের বাসায় বসে আছি, দুপুর বেলায় গেছিলাম আর কি বড় ভাইয়ের বাসায়, যেহেতু আমার নিচ্ছি। তো দুপুরবেলাটা আসলে খাওয়ার সময়, মানে তারা তখন লাঞ্চ করবে। বাট এটা অবাক করার বিষয়, কিছুক্ষণ পর পরই ভাই বলতেছে, এখন আসে নাই, এখনো আসে নাই, এখন আসে নাই। ঠিক আছে? তো মানে আমি প্রথমে বুঝি নাই মানে ব্যাপারটা আসলে, মানে কিন্তু পরে যখন আমার কাছে মনে হলো যে আহ, মানে ভাই চাচ্ছে না যে আমরা থাকি, এবং তিনি চাচ্ছে যে আমরা চলে গেলে হয়তো বা তিনি খাবে। ঠিক আছে? আহ, আমরা তখন আসলে, আমি আর রুবেল ছিলাম, তো আমরা তখন ওনার বাসার থেকে চলে গেলাম, যার পরে আসলে বাইরে তো জুতা ছিল আমাদের, তো আমার শুটা, শু পরছিলাম। আমরা যখন চলে গেলাম, তখন উনি হলো, মানে জুতা পরতেছে, মানে সরি, আমি জুতা পরছি, তখন উনি মানে ভাত বাড়ার জন্য, মানে ভাত রেডি করতেছে, প্লেটে আওয়াজটা আমার কানে আসে। ঠিক আছে? এটা আসলে একটা তিক্ত অভিজ্ঞতা আমার, যে আমরা মানে এমন লোক যে, আমরা তো প্রথম আসছি, আমরা তো আপনার কাছে টাকা পয়সা চাই না। ঠিক আছে? একটু মানে একটু সাপোর্ট চাই, বা একটু মনে করেন আতিথেয়তা হলেই আমরা খুশি। তো মানে আমার চলে আসার পরে সে ভাতের যে ভাত রেডি করার যে প্লেটের আওয়াজ, এটা আমার কানে আসতেছে। এবং আমি আর রুবেল জাস্ট মানে অবাক হয়ে গেলাম যে মানে যে তারা, আমরা খেতাম না কিন্তু অফার করতে পারি, বা আমার জন্য খেতে পারছে, বারবার আমাকে বলছে, করছে যে এখনো আসেনি, এখনো আসেনি। এবং আমরা যখন বাইরে এসে, বাইরে তো ঠান্ডার মধ্যে বসা যাবে না, সিঁড়িতে বসেছিলাম। এইটা আসলে আমার কাছে মাঝে মাঝে মনে পড়ে, এবং আমি এটা ভাবি যে আসলে আহ, কোন দেশে আসলাম। এরপরের থেকে আমি আমি তখন নতুন আসি, নতুন আসছি, এবং আমার পরে যারা আসে, মানে আমারই ব্যাচের বা পরের ইসে যারা আসে, মানে যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, এমন কোনো ব্যক্তি নাই যে আমার বাসায় গরম ভাত খায় নাই। আমি গরম ভাত, আমি রান্না তখন পারতাম না, তারপর আমি গরম ভাত দিতাম তাদেরকে। ওই যে বললাম, ভাতের যে একটা নেশা, ঠিক আছে, এটা আমাকে মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে কাঁদায় আর কি। ঠিক আছে? আচ্ছা। তো আপনার আপনার যে এই যে 2 বছরের যে মাস্টার্সের জার্নিটা, এর মধ্যে আপনার সবচেয়ে বড় শিক্ষা কি? আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এর মধ্যে এই 2 বছরের জার্নিতে আপনার সবচেয়ে বড় শিক্ষা কোনটা? বড় শিক্ষা যদি বলেন, আমি শিক্ষা বলতে আমি নিজে শিখছি অনেক কিছু। ওই যে বললাম, আম, মানুষকে, মানে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, এটা আমি শিখছি মানুষের কাছ থেকে। ঠিক আছে? আর আপনি আসলে আপনার আপনি আপনি যখন দেশের বাইরে আসবেন, আপনার বন্ধু বলে কেউ নাই, আমার কাছে মনে হয় এটা। ঠিক আছে? মানে সবাই আপনার কাছে মনে হবে যে অ্যাজ ইউজুয়াল আপনার বাংলাদেশি, জাস্ট বাংলাদেশের মানুষ, আপনার কাছে বন্ধু বলে জিনিসটা কম। ঠিক আছে? বাট আমার বললাম যে এই আমি এগুলো শিখছি আর কি, যে মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হবে। ঠিক আছে? যেহেতু কোনোটাই আমাকে প্রভাবিত করেনি। ঠিক আছে? বাট আমার যে বিদেশের লাইফ, আমি এখন ভালো আছি। বাট প্রথম লাইফটা আমার যে খুব ভালো ছিল তা না। আমি এখন অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। বাট আমার তিক্ত আসলে, যদি আমি ওখানে আসলে মানে ঠকে না যেতাম, হয়তো আমি এখন খারাপ থাকতাম। ঠিক আছে? এই আর কি, আমার মোটামুটি আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কি। তো আপনার কাছ থেকে যারা এখন রিসেন্টলি যারা প্রিপারেশন নিচ্ছে যে ফিউচারে আসবে, লাইক নেক্সট সেমিস্টার মেবি, হয়তো বা উইদিন 1 মান্থ 2 মান্থ, যারা আমাদের প্রোগ্রাম দেখছে, আমাদের যারা দর্শক যাদের কাছে পর্যন্ত পৌঁছাবে, তাদের জন্য আপনার লাইক কিছু পরামর্শ, আর সবচেয়ে বেশি লাইক কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে একটা জিনিস তাদের করতেই হবে, আর এছাড়া 3-4টা
যদি মাস্ট ডু থিং যেটা তাদের করে করে আসা উচিত দেশ থেকেই, যদি শেয়ার করতেন। অবশ্যই দেশ থেকে আপনার বাসা ঠিক করে আসতে হবে, কারণ এখানে এসে আসলে কেউ ফ্রি থাকবে না। কারণ অনেক অভিজ্ঞতা আছে আমার যে এক রাতের জন্য টাকা নিচ্ছে, আমাদের অনেক বড় ভাইরা আছে ইউনিভার্সিটি। তো অবশ্যই আপনাকে হলো বাসা ঠিক করে আসতে হবে। পর্যাপ্ত খাবার আনতে হবে, কারণ এখানে আপনাকে কেউ ফ্রি খাবার দিবে না, ঠিক আছে? বা এখানে আপনাকে কেউ একবেলা ভাত খেতে দিবে না, ঠিক আছে? এটা অবশ্যই, এটা আপনাকে মানে অবশ্যই আপনাকে ইনশিওর করে আসতে হবে। যদি আপনার আহ, মানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে সেটা আলাদা কথা। যদি আপনি আমার মতো হন, অবশ্যই এটা আপনি মানে আপনাকে ই করে আসতে হবে। আর সবথেকে কি হলো যে আপনি আপনি চিন্তা করে নেবেন যে আপনার আসলে কেউ নাই। তো এইভাবে আপনাকে মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে আপনাকে এই দেশে আসতে হবে। আমার আমার আমা- আমার আমি আমি প্রিপেয়ার ছিলাম না, তো দ্যাটস আমি 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 প্রবলেম ফেস করছি। আমি যদি প্রিপেয়ার থাকতাম তাহলে হয়তো প্রবলেমটা ফেস করতাম না, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই অভিজ্ঞতা হয়তো বা অনেকের কাছে, যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনাকে রোল মডেল হিসেবে তারা গাইড হিসেবে নিতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে অতিথি করার জন্য। সুপ্রিয় দর্শক, প্রবাসী জীবন মানে শুধু চাকচিক্য নয়, সেখানে অনেক ধরনের স্ট্রাগল থাকে। আমরা আজকে শুনলাম রায়হান চৌধুরীর কিছু স্ট্রাগলের কথা, তার কিছু তিক্ত অভিজ্ঞতা, তার কিছু ভালো অভিজ্ঞতাও ছিল। তো আমরা আশা করব যারা আপনারা এদেশে আসার পরিকল্পনা করছেন তারা কিছু না কিছু এখান থেকে হয়তোবা গাইডলাইন হিসেবে নিতে পারেন। যেমন রান্নাটা শিখতে পারেন, ড্রাইভিংটা শিখতে পারেন, যেটা রায়হান চৌধুরী বলছিলেন আর কি। ধন্যবাদ আপনার সাথে সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।